কারাবাখে রুশ বাহিনী মোতায়েন করল রাশিয়া। নির্বাচনী অনিয়ম তদন্তের নির্দেশের জেরে মার্কিন আইনজীবীর পদত্যাগ। বাইডেনকে অভিনন্দন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। সিরিয়ার তেল খাতের উপর ফের নিষেধাজ্ঞা দিল আমেরিকা। মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধন করা জরুরি, দাবি যুক্তরাজ্যের। নির্বাচনের হারের পর ভ্যাকসিনের ঘোষণায় বেজায় খেপলেন ডোনাল্ড ট্রাম্প। 23 বছর জেল খেটে বেকসুর খালাস কাশ্মীরের যুবক। শহর এলাকায় পটকাবাজি পোড়ানো নিষিদ্ধ করল ভারত। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, নতুন শান্তি চুক্তি লাভ কার, এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। মস্কোর মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার চুক্তির পর কারাবাখে সেনা মোতায়েন করেছে রাশিয়া। চুক্তি অনুযায়ী মঙ্গলবার সকালেই রুশ শান্তিরক্ষীদের সেখানে মোতায়েন করা হয়। তবে আজির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন, শুধু রাশিয়া নয়, এ এলাকায় তুর্কি বাহিনীও মোতায়েন করা হবে। তারা শান্তির পক্ষে কাজ করবে। রাশিয়ার হস্তক্ষেপে এই চুক্তিতে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে বিবাদমান দুপক্ষই। এই চুক্তিকে স্বাগত জানিয়েছে আজারবাইজান। অন্যদিকে আর্মেনিয়ার শুরু হয়েছে বিক্ষোভ। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই চুক্তিকে নিজ দেশের জন্য একটি গৌরবজনক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে চুক্তিটিকে নিজের ও নিজ দেশের জনগণের জন্য বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিনিয়ান। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিতে জয় হয়েছে আজারবাইজানের। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, এই সিদ্ধান্তটি ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের জনগণের জন্য আমার কাছে অবর্ণনীয় ও বেদনাদায়ক। তবে বিদ্যমান সামরিক পরিস্থিতির একটি গভীরতা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার। বর্তমান পরিস্থিতিতে এটি সবচেয়ে ভালো সমাধান। যুদ্ধ বন্ধ করতে এই চুক্তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। স্বাভাবিকভাবেই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে আজারবাইজান। আজির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আজারবাইজানের সামরিক সাফল্যের কারণে আর্মেনিয়া সমঝোতা করতে বাধ্য হয়েছে। এর ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাব। চুক্তিতে ঠিক হয়েছে নাগর্নো কারাবাখ এই মুহূর্তে যার অবস্থানে যেখানে সে সেখানে থাকবে। গত এক সপ্তাহে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর উদ্ধার করেছে আজারবাইজান। রবিবার তারা রাজধানীর খুব কাছে পাহাড়ের উপর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর উদ্ধার করেছে, যেখান থেকে কারাবাখের রাজধানীর উপর নজরদারি চালানো সম্ভব। ফলে চুক্তিতে আজারবাইজানেরই লাভ হয়েছে। চুক্তির পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি যাতে রক্ষিত হয় তার দিকে নজর রাখা হবে। কোনো পক্ষই যাতে নতুন করে যুদ্ধ শুরু করতে না পারে সেদিকে নজর রাখা হবে। বিতর্কিত অঞ্চলে এবং দুই দেশের সীমান্তে রাশিয়ার প্রায় 2000 সেনা মোতায়েন করা হবে। তারা শান্তির জন্য কাজ করবে। শুধু তাই নয়, যুদ্ধ বন্দীদের দ্রুত হস্তান্তরের ব্যবস্থা করা হবে। পুতিন জানিয়েছেন, আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্ত খুলে দেওয়া হবে। যে সীমান্ত ব্লকেট তৈরি করা হয়েছিল তা আর থাকবে না। এদিকে চুক্তি স্বাক্ষরের পরপরই আর্মেনিয়ার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়েছে। সাধারণ মানুষ চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের আভাস মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিত্তিহীনভাবে নির্বাচনে অনিয়মের অভিযোগ আনছেন তিনি। ইতিমধ্যে পেনসিলভেনিয়া রাজ্যের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর স্থগিতাদেশ চেয়েছে ট্রাম্পের প্রচার শিবির। ট্রাম্পের মুখপাত্র বলেছেন, আইনি লড়াই কেবল শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প নিযুক্ত অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার নির্বাচনী অনিয়ম তদন্ত করতে কেন্দ্রীয় প্রসিকিউটরের নির্দেশ দিয়েছেন। এই আদেশে তিনি বলেছেন, অনিয়মের যদি আপাতত বিশ্বাসযোগ্য স্পষ্ট পাওয়া যায় আর তা যদি সত্যি হয়, তাহলে রাজ্যগুলোকে কেন্দ্রীয় নির্বাচনের ফলাফলের উপর তা প্রভাব ফেলতে পারে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, যেসব অভিযোগের কেবল ভিত্তি রয়েছে সেগুলোই তদন্ত হওয়া উচিত, আর অনুমান নির্ভর ও কল্পনাপ্রসূত অভিযোগ এড়িয়ে যাওয়া উচিত। তবে অ্যাটর্নি জেনারেলের নির্দেশের পর পদত্যাগ করেছেন বিচার বিভাগের ঊর্ধ্বতন আইনজীবী রিচার্ড পিলজার। সহকর্মীদের কাছে পাঠানো ইমেইল বার্তায় পিলজার বলেছেন, অ্যাটর্নি জেনারেলের নির্দেশের প্রতিক্রিয়ার পদত্যাগ করছি। তিনি লেখেন, নতুন নীতি ও এর বদলের সঙ্গে আমার জানাশোনা থাকায় আমি নিশ্চিতভাবে আমার ভূমিকা থেকে দুঃখজনকভাবে পদত্যাগ করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে গণতন্ত্রের প্রাণবন্ত অনুশীলন আখ্যা দিয়ে বিজয়ী প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার এক বিবৃতিতে বাইডেনের পাশাপাশি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান তিনি। এক বিবৃতিতে অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, মার্কিন জনগণ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। গণতন্ত্রের প্রাণবন্ত অনুশীলনের অন্যতম উদাহরণ এই নির্বাচন। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলাকে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া অন্যতম গুরুত্বপূর্ণ। বাইডেন সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন গুতেরেস। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন, পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। তবে চীন, রাশিয়া, তুরস্ক সহ প্রভাবশালী কয়েকটি দেশ এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেল খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। সদ্য সমাপ্ত নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায় যখন নিশ্চিত হয়ে গেছে, তখন আমেরিকার এই নিষেধাজ্ঞা আরোপ করল। নতুন নিষেধাজ্ঞার আওতায় সিরিয়ার বেশ কয়েকজন সংসদ সদস্য এবং গোয়েন্দা কর্মকর্তাকেও আনা হয়েছে। এসব ব্যক্তি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছেন। আমেরিকার দৃষ্টিতে এটি হলো তাদের অপরাধ। সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যখন আসাদ সরকার পূর্ণাঙ্গ বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে, তখন দামেস্কের অর্থ প্রবাহের উৎস বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার সামরিক কর্মকর্তা, বেশ কয়েকজন সংসদ সদস্য এবং সরকারি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে সিরিয়া ও লেবাননের আরও কিছু নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন এক বিবৃতিতে বলেছেন, তার মন্ত্রণালয় আসাদ সরকার ও তাদের সমর্থকদের উপর চাপ সৃষ্টি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আলাদা বিবৃতিতে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। মিয়ানমারের রাজনৈতিক প্রতিক্রিয়ায় প্রত্যেকে যাতে পুরোপুরি অংশ নিতে পারে সেজন্য দেশটির নাগরিকত্ব আইন সংশোধনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস বলেন, যাতে প্রত্যেকে মিয়ানমারের রাজনৈতিক প্রক্রিয়াতে সম্পূর্ণরূপে অংশ নিতে পারেন তা নিশ্চিত করতে নাগরিকত্ব আইন সংশোধন করা এখন গুরুত্বপূর্ণ। জায়গায় নির্বাচন বাতিল করা হয়েছে, সেখানে যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। নাইজেল অ্যাডামস বলেন, আমরা আরাকান আর্মি দ্বারা সংসদীয় প্রার্থীদের অপহরণের নিন্দা জানাই এবং তাদের তাৎক্ষণিক মুক্তির দাবি করি। তিনি বলেন, সামরিক একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথে মিয়ানমারের যাত্রায় 2020 সালের নির্বাচনে এক উল্লেখযোগ্য মাইলফলক। তবে আমরা রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘুদের আবারও নির্বাচনে অংশ নেওয়া থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি দেখে হতাশ হয়েছি, এক বিবৃতিতে বলেন নাইজেল অ্যাডামস। তিনি জানান, সুস্পষ্ট যুক্তি বা স্বচ্ছতা ছাড়াই বিরোধপূর্ণ জায়গাগুলোতে নির্বাচন বাতিল করা হয়েছে। ব্রিটিশ মন্ত্রী বলেন, তারা সন্তুষ্ট যে মিয়ানমারের অনেক লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন। তাদের শান্তি ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে সমর্থন দেওয়া ব্রিটিশ অব্যাহত রাখবে বলেও জানান। এ বিষয়ে আমরা নতুন সরকার ও সুশীল সমাজের সাথে কাজ করব। এদিকে বার্তা সংস্থা এপির খবর অনুযায়ী মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সোমবার দাবি করেছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন এবং ক্ষমতা ধরে রাখতে তারা পার্লামেন্ট পর্যন্ত আসন জিতেছে। ইউনিয়ন নির্বাচন কমিশন এখনও রবিবারের নির্বাচনের ফলাফল প্রকাশ সম্পন্ন না করলেও দলটি এই দাবি করেছে। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির তথ্য কমিটির মুখপাত্র মন ওয়া অং সিন বলেন, আমি এখন নিশ্চিত করতে পারি যে আমরা 322টির বেশি আসন পেয়েছি। মিয়ানমার পার্লামেন্টে আসন রয়েছে 642টি। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির লক্ষ্য রয়েছে 377টি আসন পাওয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এবার সবচেয়ে বড় ইস্যু ছিল করোনা ভাইরাস মহামারী। দ্বিতীয়বারের ক্ষমতা লাভের পথে ডোনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে বড় কাটাও ছিল এটাই। মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতা তার ভোট ব্যাংকের অনেকটাই ফাঁকা করে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন বাজারে আসলে পরিস্থিতি ভিন্ন হতে বলে মনে করেন অনেকে। ফলে নির্বাচনের 5 দিন পর মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার তাদের ভ্যাকসিন কার্যকর প্রমাণ হওয়ার ঘোষণা দেওয়ায় বেজায় খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার একাধিক টুইটে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ফাইজার ও ডেমোক্র্যাটদের আক্রমণ করেছেন এই রিপাবলিকান নেতা। তিনি বলেন, নির্বাচনের আগে আমি ভ্যাকসিন বিজয় পাই তা চায়নি এফডিএ ও ডেমোক্র্যাটরা। নির্বাচনের 5 দিন পরে এটি ঘোষণা এসেছে, যেমনটা আমি সবসময় বলেছি। তিনি দাবি করেন, জো বাইডেন প্রেসিডেন্ট থাকলে আগামী 4 বছরে ভ্যাকসিন পাওয়া যেত না, আর এফডিএও যেটি এত দ্রুত অনুমোদন দিত না। যুক্তরাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতায় লাখ লাখ মানুষের প্রাণ ধ্বংস হতো। অবশ্য এখনই বিশ্বের মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এই পর্যন্ত 1,01,00,000-এরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত 2,38,000 মানুষ। সেখানে এখনও কমেনি করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই চলছে রেকর্ড ভাঙার গড়ার খেলা। গত 10 দিনে যুক্তরাষ্ট্রে 10 লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছেন। এমন মারাত্মক পরিস্থিতির মধ্যে সোমবার কিছুটা আশার আলো দেখেছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। তাদের তৈরি ভ্যাকসিন 90% কার্যকর বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। নির্বাচনের পরে ঘোষণা দেয় মার্কিন প্রতিষ্ঠানটির উপর নিজের ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যেমনটা বলেছিলাম, ফাইজার ও অন্যরা কেবল নির্বাচনের পরেই ভ্যাকসিনের ঘোষণা দেবে, কারণ আগে দেওয়ার সাহস তাদের নেই।
টুইটে তিনি বলেছেন, এফডি এর উচিত ছিল এর ঘোষণা আরও আগে দেওয়া, তার রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং মানুষের জীবন বাঁচানোর জন্যে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের নামসাবল এলাকায় মির্জা নিসার হুসেইনের তিনতলা বাড়িটায় ঢুকলেই মনে হবে বাড়ির দেয়ালগুলো যেন মির্জা পরিবারের 2 দশকেরও বেশি সময় ধরে চলা করুণ কাহিনীর সাক্ষ্য বহন করছে। 23 বছর আগে 2টি বোমা বিস্ফোরণের মামলায় এই বাড়ির 2 ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে পরিবারটার সঙ্গে যা হয়েছে সেটাই যেন বাড়িটার দেয়ালে লেখা রয়েছে। 1996 সালের কথা। নিসারের বয়স তখন মাত্র 16 বছর। নেপাল থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। ভারতের বেশ কয়েকটা শহরে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছিল। 23 বছর সেই অভিযোগে জেল খাটার পরে বছরখানেক আগে রাজস্থান হাইকোর্ট তাকে বেকসুর খালাস দিয়েছে। ভুক্তভোগী কাশ্মীরি যুবক মির্জা নিসার হোসেন বলেন, আমার আর আমার ভাইয়ের গ্রেফতার হওয়াটা গোটা পরিবারকেই ধ্বংস করে দিল। তিনি বলেন, 23 মে 1996 সালের ঘটনা। সেদিনটা সব কিছুই উলটপালট করে দিল। আমি নেপালে গিয়েছিলাম আমাদের কলোনিরই বাসিন্দা একজনের কাছ থেকে বকেয়া টাকা আনতে। তিনি আমাকে 2 দিন অপেক্ষা করতে বলেছিলেন। আমিও থেকে গিয়েছিলাম। পরের দিন আমার সঙ্গে কাজ করত এরকম আরও 2 জনের সঙ্গে আমি টেলিফোনে বুথের দিকে যাচ্ছিলাম। মহারাজাগঞ্জ চৌমাথায় ওই টেলিফোন বুথে পৌঁছানোর আগেই পুলিশ আমাদের ঘিরে ফেলে। নিসার বলেন, পুলিশ আমাদের একটা ছবি দেখিয়েছিল, জানতে চেয়েছিল আমি একে চিনি কিনা। আমি এক কথাতেই বলেছিলাম হ্যাঁ, এই লোকটির কাছেই টাকা পাওনা আছে। আমি আগের দিনই টাকা নিতে গিয়েছিলাম তার কাছে। সেখান থেকে সরাসরি দিল্লির লোদি কলোনিতে নিয়ে আসা হয় আমাদের। দূষণ কবলিত শহরাঞ্চলে পটকাবাজি পোড়ানো নিষিদ্ধ করার আদেশ দিয়েছে ভারতের পরিবেশ আদালত। দেশটিতে পটকাবাজি পোড়ানোর সবচেয়ে বড় মৌসুম সামনে রেখে সোমবার এই রায় দিয়েছে আদালত। করোনা ভাইরাসে আক্রান্ত বাড়ার সঙ্গে দূষণের সম্পর্ক উল্লেখ করে এই আদেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ভারতে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে দিওয়ালি উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের আলো জ্বালানোর এই উৎসবে ঐতিহ্যগতভাবেই লাখ লাখ পটকাবাজি পোড়ানো হয়। তবে এর কারণে বায়ু দূষণ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে দাবি করে থাকেন অনেকেই। উত্তর ভারতে প্রতিবছর শীতকালে খড় ও শুকনো জমি পুড়িয়ে দেওয়া এই এলাকায় বাতাস তীব্র দূষণের শিকার হয়। সম্প্রতি এই দূষণের প্রভাব রাজধানী দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যার কারণে বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় স্থান পেয়েছে দিল্লি। সাধারণ আদালতের মতোই ক্ষমতাধর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সোমবারের আদেশে বলা হয়েছে, পটকাবাজির জীবন ও স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করে। বাতাস দূষণের ঝুঁকি বাড়তে থাকায় আগামী 30 নভেম্বর পর্যন্ত সব শহরে পটকাবাজি পোড়ানো নিষিদ্ধ রাখার আদেশ দেয় আদালত। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের দেশ ভারত। দেশটির প্রায় 85 লাখ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসের দূষণ বাড়লে কোভিড-19 মতো শ্বাসযন্ত্রের অসুস্থতার লক্ষণ তীব্র আকার নিয়ে উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। তবে আদালতের রায়ের আগেই রাজধানী দিল্লি সহ রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের রাজ্যে পটকাবাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা কিংবা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধ থামাতে রাশিয়ার মধ্যস্থতায় আবারও শান্তি চুক্তি করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। চুক্তি অনুযায়ী মঙ্গলবার থেকে কারাবাখে শান্তিরক্ষী মোতায়েন করেছে রাশিয়া। চুক্তিমতে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছে 2 পক্ষই। তবে বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিতে জয় হয়েছে আজারবাইজানের। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই চুক্তিকে নিজের দেশের জন্য একটি গৌরবজনক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে চুক্তিটিকে নিজের ও নিজ দেশের জনগণের জন্য বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি জানিয়েছেন, চুক্তি মেনে না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। যুদ্ধবন্ধের জন্য চুক্তি প্রয়োজন ছিল, তবে এই চুক্তি তাকে এবং তার দেশের মানুষকে ব্যথিত করেছে। ডয়েচে ভেলে জানিয়েছে, চুক্তি সই হওয়ার পরেই আর্মেনিয়ার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়েছে। সাধারণ মানুষ চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। স্বাভাবিকভাবেই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে আজারি প্রশাসন। আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজারবাইজানের সামরিক সাফল্যের কারণে আর্মেনিয়া সমঝোতা করতে বাধ্য হয়েছে। এর ফলে কোনো রক্তপাত ছাড়াই আমরা আমাদের এলাকা ফেরত পাবো। ইলহাম আলিয়েভ জানিয়েছেন, শুধু রাশিয়া নয়, তুরস্কের সেনা ও সীমান্তে মোতায়েন করা হবে। তারাও শান্তির পক্ষে কাজ করবে। চুক্তির পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি যাতে রক্ষিত হয় তার দিকে নজর রাখা হবে। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ আজারবাইজানের অঞ্চল। সেখানে আর্মেনীয় নৃগোষ্ঠী দখলে রেখেছে। 1990-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের 2 দেশের মধ্যে যুদ্ধে 30,000-এর বেশি মানুষ নিহত হয়।